হ্যালো স্টুডেন্টস, ভূগোল ভিডিওর আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 2019 সালের ভূগোলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো ছিল তাদের উত্তর এবং সেই সঙ্গে উত্তরের ব্যাখ্যা সম্পর্কে। তাই ভিডিও শেষ পর্যন্ত সবাই থাকো। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এমসিকিউ প্রশ্নের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে 4টে উত্তর থাকে প্রতিটা প্রশ্নে। এমসিকিউ প্র্যাকটিস করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা শুধু উত্তরটা পড়ে দিয়ে যদি চলে যাই তাহলে কিন্তু মানে এমসিকিউর কমন পাওয়া যায় না। তাই একটা প্রশ্নের একটা উত্তর না দেখে যদি প্রয়োজন হয় আমাদের 4টা উত্তর সম্পর্কেই জেনে নিতে হবে। যেমন প্রথম প্রশ্নটাতেই রয়েছে, অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে জল বেরিয়ে আসে তাকে কি বলে? এটা ভৌমজল সংক্রান্ত প্রশ্ন। ভৌমজলের উৎস কি কি হয় সেই সংক্রান্ত প্রশ্ন। তো এখানে আহ, আমরা যদি উত্তর দেখি তাহলে এটা হবে উৎসন্দ জল। কিন্তু এইটুকু উত্তর করে দিয়ে আমরা যদি পেরিয়ে চলে যাই তাহলে সেটা সঠিক পদ্ধতির পড়া হবে না। আমাদেরকে কিন্তু বাকিগুলোও জেনে নিতে হবে, কারণ সবসময় যে এই প্রশ্নটাই দেবে তার কোনো ঠিক নেই। কিন্তু এখান থেকে মানে এই ভৌমজলের উৎস থেকে কিন্তু প্রশ্ন আসে। সহজাত জল নিয়েও প্রশ্ন আসতে পারে, ভাদস জল নিয়েও প্রশ্ন আসতে পারে, ইভেন আবহিক জল নিয়েও প্রশ্ন আসতে পারে। তাই আমরা একে একে সব পয়েন্টগুলোর মানেই জেনে নেব কোনটাতে কি বলতে চাইছে। ফার্স্ট, সহজাত জল। সহজাত এই কথাটার মানে হচ্ছে একসঙ্গে জন্ম হয়েছে এরকম জল। তো এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে জল এবং শিলাস্তর যেখানে একসঙ্গে জন্ম হয় সেই ধরনের জলটাকে বলা হচ্ছে সহজাত জল। এটা কোথায় হয়? এটা হয় তোমার পাললিক শিলাস্তরে। পাললিক শিলাস্তর আমরা জানি স্তরে স্তরে সঞ্চিত হয়। দুটো পাললিক শিলাস্তরের মাঝখানে কিছু পরিমাণ জল সঞ্চিত হয়ে রয়ে যায়। একদম পাললিক শিলা গঠন হওয়ার সময় এই জলটা সঞ্চিত হয় বলে একে সহজাত জল বলে। এই সহজাত জলের আহ, যে তৈরি হওয়ার পদ্ধতিটা সেটা অনেকটা জীবাশ্মের সৃষ্টি হওয়ার পদ্ধতির মতো। তাই সহজাত জলের অপর নাম হচ্ছে জীবাশ্ম জল। সহজাত জলকে জীবাশ্ম জলও বলা হয়। নেক্সট, উৎসন্দ জল, যেটা আমাদের এখানকার উত্তর। এই প্রশ্নটার প্রকৃত উত্তর হচ্ছে উৎসন্দ জল। উৎসন্দ জল কি? যখন ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে আসে অগ্ন্যুৎপাতের মাধ্যমে তখন সেই ম্যাগমার মধ্যে গলিত শিলা ছাড়াও আরো অনেক ধরনের গ্যাস গ্যাস থাকে। এখানে যেমন লেখা আছে H2O মানে জল বা জলীয় বাষ্প, SO2, HS, CO2, HCl, এই ধরনের বিভিন্ন রাসায়নিক পদার্থ তাদের বাষ্পীভূত আহ, রূপ বা তাদের গ্যাসীয় রূপ হচ্ছে তোমার এই ম্যাগমার সাথে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সময় আহ, ঠান্ডা হয়ে অনেক সময় এই জল ভূ অভ্যন্তরে সঞ্চিত হয়ে যায়। ভূ অভ্যন্তরে এই ম্যাগমার মধ্যে থাকা জল ভূ অভ্যন্তরে সঞ্চিত হলে তাকে বলা হয় উৎসন্দ জল। এর কিছু আরো নাম রয়েছে যেগুলো সেই নামগুলো দিয়েও প্রশ্ন আসে। একে ম্যাগমেটিক ওয়াটার বা ম্যাগমেটিক জল বলা হয় কেন? ম্যাগমার সঙ্গে এটা বেরিয়ে আসছে বলে এর আরেকটা নাম হচ্ছে ম্যাগমেটিক ওয়াটার। একে প্লুটোনিক ওয়াটার বলা হয়, অনেক গভীর থেকে আসে বলে এরকম নামকরণ করা হয়েছে। এবং একে জুভেনাইল ওয়াটারও বলা হয়। এটা প্রথম জল যেটা ভূ অভ্যন্তরে সঞ্চিত হয়েছিল। মানে পৃথিবীর উপরিভাগটা তো প্রথমে আগ্নেয় শিলা দ্বারাই গঠিত ছিল। তো যখন পৃথিবীতে প্রথম বৃষ্টিপাত হয়নি তার আগের পরিস্থিতি, তখন কিন্তু ভূ অভ্যন্তরে প্রথম জল এই ম্যাগমা থেকেই এসেছিল। তাই একে জুভেনাইল ওয়াটার ও জুভেনাইল ওয়াটারও বলা হয়ে থাকে। নেক্সট বলছে ভাদস জল। এটা আহ, আহ, যখন আহ, আচ্ছা, এখানে আগে আমরা পৃথিবীর ভেতরের ভূ অভ্যন্তরের ভেতরের আহ, জলের স্তর সম্পর্কে আমরা জেনে নিই। এই যে এখানে আমরা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে একটা ক্রস প্রোফাইল নেওয়া হয়েছে। তার দেখছি যে এই অংশটা পর্যন্ত জল জমা রয়েছে। এটাকে বলা হয় ভৌম জলস্তর বা গ্রাউন্ড ওয়াটার লেভেল। এই ভৌম জলস্তরের উপরের যে অংশটা এখানে কিন্তু জল নেই, বা জল থাকলেও সম্পৃক্ত জল নেই। মানে কিছু জল হয়তো রয়েছে কিন্তু সম্পৃক্ত অবস্থায় জল নেই। তো যখন বাইরে বৃষ্টির জল পড়ে তখন সেই বৃষ্টির জলটা কিন্তু এই ফাঁকা জায়গাটা দিয়ে এত দূর পর্যন্ত স্থানান্তরিত হয়। মানে
পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে অধঃক্ষিপ্ত বা বৃষ্টিপাতের জল মাটির ভেতর দিয়ে পেরিয়ে এসে তোমার একদম গ্রাউন্ড ওয়াটার লেভেল পর্যন্ত যখন আসে, মাঝখানে যে রাস্তাটা তারা আসে ধীরে ধীরে, এই আসার সময় যে জলটা রয়ে যায়, মানে আসছে যে জলটা কোন দিকে আসছে, গ্রাউন্ড ওয়াটার লেভেলের দিকে, সেই জলটাকে বলা হয় বাদল জল। তাহলে এই নিম্নগামী জলটাকে বলা হয় বাদল জল। বৃষ্টিপাতের জল ভূ অভ্যন্তরে অনুপ্রবেশ করার সময় বা গ্রাউন্ড ওয়াটার লেভেলে পৌঁছানোর আগে সেই নিম্নগামী জলের যে প্রবাহটাকে, সেটাকে বলা হয় বাদল জল। এটা কিন্তু অসম্পৃক্ত জল, এটা মনে রাখতে হবে। আরেকটা এখানে জল রয়েছে আবহিক জল। আবহাওয়ার বিভিন্ন ঘটনা, যেমন বৃষ্টিপাত, তুষারপাত, এই ধরনের ঘটনার ফলে যে জলটা মাটির মাটির ভেতর দিয়ে অনুপ্রবিষ্ট হয়ে ভৌমজল হিসেবে সঞ্চিত হয়, তাকে আবহিক জল বলে। তা এখানে আমরা চারটাই জেনে নিলাম, কিন্তু এর প্রকৃত উত্তর হচ্ছে বি। নেক্সট প্রশ্নে আমরা যাব। 2 নম্বর প্রশ্ন। এখানে বলেছে ইনসেলবার্গ যে অঞ্চলে দেখা যায় সেটি হলো, প্রথমে ইনসেলবার্গ। ইনসেলবার্গ কোথায় সৃষ্টি হয়? মরুভূমিতে সৃষ্টি হয়। এটা আমরা ক্লাস 10-এ পড়েছি। এখানে যে অপশনগুলো রয়েছে, কালাহারি মরুভূমি, গাঙ্গেয় সমভূমি, সমভূমিতে ইনসেলবার্গ হবে না। গাঙ্গেয় সমভূমিতে যেখানে যথেষ্ট পরিমাণে আর্দ্র যে জায়গাটা, ডেকান ট্রাপ অঞ্চলে ইনসেলবার্গ নেই, আমাজন অববাহিকাতে ইনসেলবার্গ নেই। কোথায় রয়েছে? কালাহারি মরুভূমিতে, কারণ এটা মরুভূমিরই ভূমিরূপ, তাই এটা কালাহারি মরুভূমিতে রয়েছে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো, নিরক্ষীয় অঞ্চলের কি বৈশিষ্ট্য? সারা বছরই প্রচুর বৃষ্টিপাত হয়, পরিচালন বৃষ্টিপাত, আর সূর্য লম্বাভাবে কিরণ দেয় বলে উষ্ণতা অনেক বেশি। তাহলে এখানকার বৈশিষ্ট্য কি? শুষ্ক গ্রীষ্মকাল হবে না, কোনো কালই শুষ্ক নয়। বার্ষিক উষ্ণতার প্রসার বেশি হবে না, এখানে উষ্ণতার প্রসার সব থেকে কম। শীতকালে তুষারপাত হয়? মোটেও নয়। অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত হয়, এটা ঠিক। তাহলে এর উত্তর হচ্ছে ডি। আমরা পরের প্রশ্নে যাব। হিউমাস সমৃদ্ধ মাটির রং, হিউমাস জৈব পদার্থ, হিউমাসের নিজের রঙই হচ্ছে কালো, তাহলে হিউমাস সমৃদ্ধ মাটির রঙও হবে কালো। মৌসুমী বায়ু হলো এক প্রকারের সাময়িক বায়ু। এখানে আমাদের বাকি বায়ুগুলোও জানতে হবে। প্রথমে আমরা জানবো নিয়ত বায়ু। নিয়ত বায়ু কি? পৃথিবীর যে 7টা, এই ছবিটা লক্ষ্য করো, পৃথিবীর যে প্রধান 7টা বায়ুচাপ বলয় রয়েছে, ক্লাস 10-এ যেটা পড়েছো, সেই বায়ুচাপ বলয় বরাবর যে বায়ুগুলো প্রবাহিত হয়, মানে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এগুলোকে বলা হয় নিয়ত বায়ু। এগুলো নিয়মিত ভাবে প্রবাহিত হয় বলে। 2 নম্বর হচ্ছে সাময়িক বায়ু। নির্দিষ্ট সময়ে, বছরের বা দিনের নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে। যেমন আমাদের মৌসুমী বায়ু, এটা গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, যাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে, এবং শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, যাকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে। তাহলে মৌসুমী বায়ু এক ধরনের সাময়িক বায়ু। এছাড়াও স্থানীয় বায়ু, নির্দিষ্ট স্থানীয়ভাবে যে বায়ুগুলো প্রবাহিত হয়, যেমন লু, যেমন চিনুক, এগুলো হচ্ছে স্থানীয় বায়ু। অনিয়মিত বায়ু, যেগুলো কোনো নিয়ম মেনে চলে না, হঠাৎ করে যে কোনো সময় অকস্মাৎ ভাবে চলে আসতে পারে, সেগুলো অনিয়মিত বায়ু। যে কোনো ধরনের ঝড় এর মধ্যে পড়ে। অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ, এমন একটি দুর্যোগ যেখানে অভিকর্ষজ বল বা পৃথিবীর টান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝতেই পারছো, এটা হবে হিমানী সম্প্রপাত। হিমানী সম্প্রপাত কি? হিমানী সম্প্রপাত হচ্ছে উঁচু পার্বত্য অঞ্চল থেকে যদি আহ বরফ ধসে পড়ে নিচের দিকে তীব্র গতিতে, তাকে হিমানী সম্প্রপাত বলে। ধসে পড়ে মানে অবশ্যই সেখানে পৃথিবীর অভিকর্ষজ বলের টান রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে মিলেট। মিলেট যে কৃষি প্রণালীর ফসল, আমরা জানি মিলেট কোন অঞ্চলে চাষ হয়, মিলেট চাষ হয় মরুপ্রায় অঞ্চলে, তাহলে অবশ্যই এটা হবে শুষ্ক কৃষির অন্তর্ভুক্ত। শিল্প স্থানিকতার ন্যূনতম তত্ত্বটির প্রবর্তক হলেন, এটা সবাই জানো তোমরা, ওয়েবার। ভারতের নিম্নলিখিত শহরগুলির মধ্যে সোনালী চতুর্ভুজ, কোন কোন শহর সোনালী চতুর্ভুজ? এইটা হচ্ছে সোনালী চতুর্ভুজের ছবি। আমরা দেখতে পাচ্ছি দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে চেন্নাই, চেন্নাই থেকে মুম্বাই, মুম্বাই থেকে আবার দিল্লি। তাহলে কোন কোন শহর হলো? দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই। এখানে তাহলে কোনটা হবে? দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু হচ্ছে না, এখানে চেন্নাই নেই। আর কে? দিল্লি, কলকাতা, এটা হবে না। আহ দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এটা হবে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। তো আমরা যদি মানচিত্র দেখে এই ধরনের প্রশ্নগুলো করি, তাহলে সহজেই মনে থাকবে।
আচ্ছা, প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলা হয় হ্যামলেট। তো আমরা নেক্সট নেক্সট স্লাইডে যাব। এখানে 11 দাগের প্রশ্ন বলছে ছত্তিশগড়ের প্রধান আকরিক আহ, উৎপাদনকারী অঞ্চল। দেখো এখানে গরু মহিষানি এটা হবে না, কারণ এটা রয়েছে তোমার উড়িষ্যাতে। আচ্ছা, আহ, দালি রাজহারা। আমরা যদি এখানে দেখি দালি রাজহারা বলে একটা জায়গা রয়েছে, যেটা দেখা যাচ্ছে সম্ভবত এই দালি রাজহারাটা রয়েছে আমাদের ছত্তিশগড় রাজ্যে। এইটি এখানের উত্তর হবে। আর বাকিগুলো আহ, উত্তর নয় বিভিন্ন কারণে। তো এখানের উত্তর হচ্ছে দালি রাজহারা। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদক অঞ্চল হচ্ছে দালি রাজহারা। গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। গ্রেট ব্যারিয়ার রিফ, এই যে অস্ট্রেলিয়ার ম্যাপ এখানে লক্ষ্য করছো, অস্ট্রেলিয়ার ম্যাপের এই যে উত্তর পূর্ব দিকে এই অঞ্চল বরাবর একটা বিশাল বড় রিফ বা প্রবাল প্রাচীর বেরিয়ার রিফ রয়েছে, যেটাকে গ্রেট ব্যারিয়ার রিফ বলা হয়। তাহলে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? অস্ট্রেলিয়ার উপকূলের কাছে। অগ্নুৎপাত অগ্নুৎপাত জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা। অগ্নুৎপাত জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হচ্ছে অ্যান্ডিসল। এটা মনে রাখতে হবে, অ্যান্ডিসল। বাকি সলগুলো প্রত্যেকটা সল কোনটার মানে কি, মানে আমি এখানে বলছি না, কারণ এই চারটা নিয়ে আরো অনেক রয়েছে। তোমাদের প্রত্যেকের বইয়ে, প্রায় সমস্ত লেখকের বইয়ে এটা রয়েছে। আহ, উম, সেটা একটু দেখে নিতে হবে, ইউএসডিএ যে শ্রেণীবিভাগটা রয়েছে সেখানে রয়েছে। কোন সলটার মানে কি বলছে সেগুলো দেখে নিতে হবে। এখানে উত্তর হচ্ছে অ্যান্ডিসল। আচ্ছা, নেক্সট হচ্ছে গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলবিদ্যুৎ প্রণালী গড়ে ওঠে। এখানে আমি একটা গম্বুজাকৃতি পাহাড়ের ছবি দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিকে একটা করে নদী বেরিয়ে গেছে। এই নদীগুলোকে যদি আমরা প্লট করি তাহলে দেখতে অনেকটা এরকম হবে। এই ধরনের নদীগুলো সব বাইরের দিকে যাচ্ছে, মানে কেন্দ্র থেকে বাইরের দিকে যাচ্ছে। এই ধরনের নদী প্রবাহকে বলা হয় কেন্দ্র বিমুখ জলনিগম প্রণালী। কেন্দ্রের থেকে বাইরের দিকে বা কেন্দ্রের দিকে বিমুখ করে যাচ্ছে বলে এই ধরনের জল নির্গম প্রণালীকে বলা হয় কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। তাহলে গম্বুজাকৃতি পাহাড়ে কি ধরনের জল নির্গম প্রণালী দেখতে পাওয়া যায়? কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। আর এটা যদি ঠিক উল্টো হয়, যে একটা পাহাড়ি অঞ্চলের মাঝখানে একটা বেসিন রয়েছে, একটা অবনমিত অংশ রয়েছে, সেখানে কি ধরনের জল নির্গম প্রণালী দেখতে পাওয়া যাবে? সেখানে ঠিক এর উল্টো, মানে জল নদীগুলো সব ওই বেসিনটাতে এসে মিলিত হবে, ওই নিচু ভূমিটাতে এসে মিলিত হবে। তখন তাকে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী বলবে। তো যাই হোক, এক্ষেত্রে উত্তর হচ্ছে কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক, মনে রাখবে, যেখানে উষ্ণতা বেশি এবং যেখানে বৃষ্টিপাত বেশি, সেখানে জীববৈচিত্র্য সর্বাধিক হবে। তাহলে এখানে হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যেখানে উষ্ণতাও বেশি এবং বৃষ্টিপাতও বেশি। পরের প্রশ্ন, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ মানে এমন জলজ উদ্ভিদ যাদের মূলটা কিন্তু জলের তলায় যে মাটি রয়েছে সেখানে প্রথিত নেই, সেরকম একটা উদ্ভিদ হচ্ছে কচুরিপানা। ভারতের শ্বেত বিপ্লবের জনক হচ্ছে এই ভদ্রলোক, এখানে যার ছবি দেখানো হয়েছে, ডক্টর ভার্গিস কুরিয়ান। ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় রিষড়ায়। পেশাদার পেশাদার পরামর্শদান, যে কোনো ধরনের পরামর্শদান, মনে রাখবে সি কুইনারি ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত। এখানে আমরা একটু বলে নিই, প্রাইমারি বা প্রথম শ্রেণীর ক্রিয়াকলাপে কি আছে? যে কোনো ধরনের কৃষিকাজ এবং সংগ্রহ ভিত্তিক কাজ। সংগ্রহ ভিত্তিক মধু সংগ্রহ, আহ, বা জঙ্গল থেকে পাতা সংগ্রহ, এগুলো হচ্ছে সংগ্রহ ভিত্তিক কাজ, এগুলো সব প্রাইমারি বা প্রথম শ্রেণীর। দ্বিতীয় শ্রেণীতে যে কোনো ধরনের শিল্প, অবশ্যই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা বাদ দিয়ে, মানে পর্যটন শিল্পটা বাদ দিয়ে বাকি সব ধরনের শিল্প সেকেন্ডারিতে যাচ্ছে। আর খনিগুলো টার্সিয়ারি বা তৃতীয় শ্রেণীর ক্রিয়াকলাপে হচ্ছে যে কোনো ধরনের পরিষেবা, মানে ব্যবসা বাণিজ্য, যাতায়াত, এই ধরনের পরিষেবাগুলো টার্সিয়ারি। কোয়াটারনারি বা চতুর্থ শ্রেণীতে, মনে রাখবে, কম্পিউটার ভিত্তিক পরিষেবা, ব্যাংক, বীমা, এই ধরনের পরিষেবাগুলো। কুইনারি যে কোনো ধরনের পরামর্শদান বা সিদ্ধান্ত গ্রহণ বা গবেষণা, বড় বড় গবেষণা, এগুলো সব কুইনারির মধ্যে থাকে। তো এইগুলো খেয়াল রাখতে হবে। এখানে কুইনারি উত্তর হয়েছে মানে সব জায়গাতে কুইনারি উত্তর হবে তা কিন্তু নয়। প্রতিটার মানে জেনে রাখতে হবে, কোনটার মধ্যে কোনটা পড়ছে সেটা জেনে রাখতে হবে। পরের প্রশ্নের উত্তর হচ্ছে যে 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের নারী পুরুষের অনুপাত, মানে 1000 পুরুষ পিছু নারীর সংখ্যা কত ছিল? সেটার উত্তর হচ্ছে ডি, 940 জন।
এরপরে আমরা এসে কিউতে আসবো। প্রথম হচ্ছে জনবিস্ফোরণ কাকে বলে? বিস্ফোরণ মানে খুব সহজ কথাতে অল্প সময়ের মধ্যে ছোট একটি জিনিস তীব্রভাবে বেড়ে যাওয়া, এক্সপ্যান্ড করা তীব্রভাবে। যেমন আমরা যদি একটা চকলেট বোম ফাটাই, ন্যানো সেকেন্ডের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়বে। তো এখানে জনবিস্ফোরণের সংজ্ঞায় কি বলেছে, যে খুব কম সময়ের মধ্যে অতি দ্রুত অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিকে জনবিস্ফোরণ বলে। সাধারণত জনসংখ্যার বার্ষিক বৃদ্ধি 2% বেশি হলে তাকে জনবিস্ফোরণ বলে। একটা উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে এখানে, উদাহরণটা তোমরা নোট করে নিতে পারো। নেক্সট হচ্ছে শুষ্কবিন্দু জলবসতি। শুষ্কবিন্দু জলবসতি আর আর্দ্রবিন্দু জলবসতি দুটোই, শুষ্কবিন্দু জনবসতি এবং আর্দ্রবিন্দু জনবসতি দুটোই পরীক্ষায় দেয়। এক্ষেত্রে শুষ্কবিন্দু জনবসতি রয়েছে, আমরা সেটা সম্পর্কে আলোচনা করি। যে কোনো একটা এলাকা বন্যা প্রবণ এলাকা, এই ছবিটা খেয়াল করো, এই ছবিটা একটা নদী অববাহিকার ছবি, এটা পুরোটা বন্যা প্রবণ, বর্ষাকালে বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়। তাহলে তার মধ্যে একটা উঁচু জায়গা রয়েছে, তাহলে মানুষজন কি করার চেষ্টা করবে, এই উঁচু জায়গাতে এসে ঘর বাড়ি বানানোর চেষ্টা করবে। তো বন্যা প্রবণ অঞ্চলে উঁচু জায়গাতে যে ঘরবাড়ি বা যে জনবসতি গড়ে ওঠে তাকে বলা হয় শুষ্কবিন্দু জনবসতি। উদাহরণ এখানে একটা দেওয়া আছে, তোমরা নোট করে নিতে পারো। যে কোনো সংজ্ঞা পড়লে মনে রাখবে সেখানে উদাহরণটা দিয়ে দিতেই হবে। শিল্প কাকে বলে? শিল্পের সংজ্ঞা সবার বইয়ে রয়েছে, আমি এখানে একটু ধারণাটা বুঝিয়ে দিই। যে শিল্প হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে কাঁচামাল ইনপুট হিসাবে কাজ করবে এবং শিল্পে সেটাকে আরো গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে উৎপাদন করবে। যেমন আমি একটা উদাহরণ যদি দিই, আখ, কাঁচামাল একটা আখ, আখ হচ্ছে তোমার কাঁচামাল, চিনি শিল্পে গেল, সেখান থেকে উৎপাদিত হলো চিনি। আখও কিন্তু সম্পদ, কিন্তু চিনি তার থেকে উন্নত মানের সম্পদ, যেটাকে আমরা অনেকদিন রেখে ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে শিল্পের সংজ্ঞা। শিল্পের সংজ্ঞা বই থেকে মুখস্থ করে নেবে। এরপরে আমরা পরের প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন? আগে আমরা জেনে নিই রুড় ব্যাপারটা কি। এটা জার্মানি, জার্মানির ম্যাপ। এই জার্মানির এই ছোট্ট জায়গাটাকে বলা হয় রুড় ভ্যালি বা রুড় অববাহিকা। কেন বলে? এই ছোট জায়গাটাকে একটু বড় করে এখানে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জার্মানির প্রধান নদী রাইন, এটা হচ্ছে রাইন নদী। এই মেন যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাইন নদী। এই রাইনের প্রধান দুটো উপনদী লিপে আর রুড়, মানে এই নদীটা আর এই নদীটা, এর মাঝখানে যে অববাহিকাটা গড়ে উঠেছে সেটাকে বলা হচ্ছে তোমার রুড় অববাহিকা। এই রুড় অববাহিকায় হচ্ছে প্রচুর পরিমাণে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। এখানে এখানে স্থানীয়ভাবে যে কয়লা পাওয়া যায়, সেই কয়লাকে ভিত্তি করে এখানে প্রচুর পরিমাণে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। তো রুড় অববাহিকাতে যেমন স্থানীয়ভাবে পাওয়া যাওয়া কয়লার উপর নির্ভর করে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে, তেমনি ভারতের পশ্চিমবঙ্গের, এখানে ছবিটা একটু হেজি হয়েছে, সরি ফর দ্যাট, সেখানে হচ্ছে এই দুর্গাপুর যে অঞ্চলটা রয়েছে, এখানে দামোদর নদী অববাহিকায় পাওয়া যাওয়া কয়লাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে লৌহ ইস্পাত শিল্পে উন্নতি হয়েছে। তো একই রকমের ভৌগোলিক বৈশিষ্ট্যের মিল থাকার জন্য একে, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়ে থাকে। তো পরের প্রশ্নে আমরা যাব। পরের প্রশ্ন এখানে রয়েছে, কেরলের সাম্প্রতিক বন্যার দুটি কারণ নির্দেশ করো। এখানে দুটো কারণ লিখে দেওয়া আছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণবাতের প্রভাবে প্রবল বৃষ্টিপাত এবং স্থানীয় জলাধার থেকে জল ছাড়া। এর পরের প্রশ্ন হচ্ছে, মৃত্তিকার গ্রথন বলতে কি বোঝো? মৃত্তিকার গ্রথন হচ্ছে মৃত্তিকার মধ্যে থাকা বালি, পলি এবং কাদার অনুপাত। এই অনুপাতে যদি বালির পরিমাণ বেশি হয়ে যায় তাকে বেলে মাটি বলা হয়, যদি কাদার পরিমাণ বেশি হয়ে যায় তখন তাকে এঁটেল মাটি বলা হয়, এবং তিনটের পরিমাণই যদি মাঝামাঝি পরিমাণে থাকে তখন তাকে বলা হয় দোআঁশ মাটি। তো এরপরে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা মানে এমন মাটি যেখানে জল যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু স্বাভাবিক গাছ, আমি বলছি স্বাভাবিক গাছ, সেখানকার স্থানীয়ভাবে অভিযোজিত গাছ নয়, স্বাভাবিক অন্যান্য এলাকার গাছ সেখানে বেঁচে থাকতে পারে না, কারণ সেখানকার জল গ্রহণ করতে পারে না। কেন এরকমটা হয়? কারণ যে অঞ্চলের কথা আমি বলছি সেখানে মাটিতে যে জলটা থাকে সেটা হচ্ছে সামুদ্রিক নোনা জল।
তাহলে সামুদ্রিক নোনা জল অধ্যুষিত অঞ্চলের মাটিকে বলা হয় সারিবৃত্তীয় শুষ্ক মাটি। যেমন আমাদের উম, উম, আমাদের হচ্ছে তোমার উম, সুন্দরবন অঞ্চলের মাটি। আচ্ছা, কি ধরনের প্রাকৃতিক পরিবেশে হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মানো সম্ভব? এই হ্যালোফাইট মানে হচ্ছে লবণাম্য উদ্ভিদ। একটু আগে আমি যে প্রাকৃতিক পরিবেশের কথা বললাম, মানে ক্রান্তীয় অঞ্চলে সামুদ্রিক লবণাক্ত জলের প্রভাব রয়েছে যে সমস্ত অঞ্চলের মাটিতে, সেখানে হচ্ছে তোমার হ্যালোফাইট উদ্ভিদ জন্মানো সম্ভব। যেমন সুন্দরবন, সুন্দরবনের যে লবণাম্য উদ্ভিদ সেটাকেই হ্যালোফাইট বলে। এর পরের প্রশ্ন রয়েছে বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব। বিশ্ব উষ্ণায়ন মানে মানুষের দ্বারা বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত আহ, মানে উৎসরণের ফলে উম, পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এই ঘটনাটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। তো এর ফলে কি হয়? প্রথম কথা হচ্ছে, পার্বত্য অঞ্চলে যে পাহাড়ি অঞ্চলে যে ইয়ে রয়েছে, তোমার বরফ রয়েছে, বা মেরু অঞ্চলে যে বরফ রয়েছে, সেগুলো গলে যাচ্ছে। সেগুলো গলে গিয়ে নদীর মাধ্যমে সমুদ্রে এসে মিশছে। তাহলে সমুদ্রে এসে মিশলে কি হবে? সি লেভেল বা সমুদ্র তল ক্রমশ বৃদ্ধি পাবে, মানে সমুদ্র যে তলে রয়েছে তার থেকে উপরের দিকে উঠে আসবে। ফলে নতুন নতুন এলাকা জলপ্লাবিত হয়ে যাবে, বড় বড় শহর হচ্ছে তোমার আহ, সমুদ্রের তলায় চলে যাবে। তাহলে একটা হচ্ছে বরফের গলন, দু নাম্বার হচ্ছে উম, তোমার সি লেভেল বা সমুদ্র সমতলের উপরে উঠে আসা। তারপরে হচ্ছে ড্যামেজ কোরাল, যে আহ, আহ, মানে প্রবাল প্রাচীরগুলো রয়েছে সমুদ্রের মধ্যে, সেগুলো কিন্তু এর ফলে ক্রমশ এই বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমশ নষ্ট হয়ে যায়, যেটা কোরাল ব্লিচিং বলা হয়। স্ট্রং স্ট্রোমস, ক্রমশ বেশি শক্তিশালী ঝড় ঝঞ্ঝা এবং বজ্রপাত সৃষ্টি, যেটা আমরা খেয়াল করছি ইদানিং। তো মোর ড্রট, প্রচুর পরিমাণে খরার প্রভাব বেড়ে যাওয়া এবং তার জন্য জঙ্গলে আগুন লেগে যাওয়ার পরিমাণ বেড়ে যাওয়া, এই ধরনের ঘটনাগুলো ঘটে। যাই হোক, এখানে দুটো লিখতে বলেছে, তোমরা দুটোই লিখবে, এত লেখার দরকার নেই, কিন্তু এটা বড় প্রশ্ন হিসাবেও আছে, তাই প্রতিটা পয়েন্ট ভালো করে করে রাখবে, 5 নম্বরের মতো করে এটা রেডি করে রাখবে। গতিময় পুনর্যৌবন লাভ বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি পুনর্যৌবন লাভের 3টে ভাগ রয়েছে। আমরা এখানে 3টে ভাগে যাচ্ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমরা শুধুমাত্র গতিময় পুনর্যৌবন লাভ বা ডাইনামিক রিজুভিনেশন জিনিসটাকে বলছি। রিজুভিনেশন কি? দেখো, আগে আমরা রিজুভিনেশন বা পুনর্যৌবন লাভ কি সেটা আগে আমরা একটু বুঝে নিই। প্রথম কথা হচ্ছে, একটা নদী উচ্চ গতিতে যখন প্রবাহিত হয়, তখন তার নিচের দিকে ক্ষয় করার ক্ষমতা অনেক বেশি থাকে। আচ্ছা, নিচের দিকে ক্ষয় করার ক্ষমতা কিসের উপর নির্ভর করে? নির্ভর করে স্থানীয় যে সমুদ্র সমতল সেটা কত নিচে রয়েছে। মানে যে এলাকায় নদী ক্ষয় করছে তার তুলনায় স্থানীয় সমুদ্র সমতল কত নিচে রয়েছে। কারণ নদী নিচের দিকে ক্ষয় করার সর্বশেষ সীমা হচ্ছে স্থানীয় সমুদ্র সমতল। এবারে নদী ক্ষয় করতে করতে যদি সমুদ্র সমতলের কাছাকাছি এসে পৌঁছায়, এই 1 নাম্বার প্রথমে যে ছবিটাতে দেখাচ্ছে যে সমুদ্র সমতলের কাছাকাছি এসে পৌঁছে গেছে, তখন নদীর আর নিচের দিকে ক্ষয় করার ক্ষমতা থাকবে না। এটাকে বার্ধক্য পর্যায় বলে। কিন্তু কোনো কারণে সেখানে ভূমিরূপের উত্থান হলে, ভূ আলোড়নের প্রভাবে ভূমিরূপের উত্থান হলে, বা সমুদ্র সমতল বসে গেলে, কিন্তু এটা ভূ আলোড়নের প্রভাবে হতে হবে, তখন এই নদীর কিছুটা অংশ আবার হচ্ছে তোমার নিচের দিকে সক্রিয়ভাবে ক্ষয় করা শুরু করে। এই ঘটনাটাকে পুনর্যৌবন লাভ বলে। মানে বার্ধক্য পর্যায়ে পৌঁছে গেছিল, যখন আর ক্ষয় করতে পারছিল না, তারপরে কিন্তু আবার ক্ষয় করা শুরু করেছে, মানে আবার যেন যৌবন অবস্থা লাভ করে গেছে, এই ঘটনাটাকে পুনর্যৌবন লাভ বলে। তো ভূ আলোড়নের প্রভাবে ভূমির উত্থানের ফলে যে পুনর্যৌবন লাভ হয় তাকে বলা হয় গতিময় পুনর্যৌবন লাভ। এরপরে বলছে মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কি? এটা খুবই সহজ বেসিক প্রশ্ন। প্রধান এবং প্রথম কারণ হচ্ছে ওখানে বৃষ্টিপাত খুব কম হয়। বৃষ্টিপাত কম হওয়ার জন্য মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হয়। অ্যাকুইফার কাকে বলে? অ্যাকুইফারের একটি সংজ্ঞা এখানে আমি দিয়ে দিয়েছি, কিন্তু অ্যাকুইফার মানে আসলে এমন একটা শিলাস্তর যেখানে জল প্রবেশ করতে পারবে, সেই জলটা, প্রবিষ্ট জলটা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারবে, মানে শিলাস্তরের ঢাল অনুযায়ী, এবং সেই শিলাস্তর থেকে বেরিয়ে অন্যদিকে চলেও যেতে পারবে যদি যাওয়ার জায়গা থাকে। কিন্তু যদি এটা যদি অপ্রবিষ্ট শিলাস্তর হয়, তাহলে আর যেতে পারবে না, তখন এখানে জলস্তর গঠন করবে।
একে একুইফার বলে। ভূ অভ্যন্তরে অপ্রবেশ্য স্তরের উপর, দেখো অপ্রবেশ্য স্তরের উপর থাকতে হবে, এই যেটা বলছিলাম যে এখানে যে ইয়েলো কালারের হলুদ রঙের যে স্তরটা রয়েছে এটা অপ্রবেশ্য স্তর, যার ভেতর দিয়ে জল প্রবাহিত হতে পারে না। তো এই অপ্রবেশ্য স্তরের উপর যে প্রবেশ্য শিলাস্তর থাকে, প্রবেশ্য শিলাস্তর মানে এখানে ব্লু কালারের যে শিলাস্তরটা, এটা প্রবেশ্য শিলাস্তর। শিলাস্তরে ভৌমজল পরিপূরিত মানে তার ভিতরে ভৌমজল ঢুকতে পারে, প্রবাহিত মানে তার ভিতরে ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হতে পারে, ও খরিত হয় মানে সেখান থেকে বেরিয়ে যেতে পারে, খরিত হয় এবং স্থায়ী ভৌমজলের ভান্ডার গড়ে ওঠে, তাকে একুইফার বলে। তো একুইফারের সংজ্ঞা মুখস্থ করতে হবে। এরপরে প্রশ্ন রয়েছে বেঙ্গালুরুকে না উন্নয়নের সংজ্ঞা দাও। উন্নয়ন বলতে আমরা যে জিনিসটা রাজনীতিবিদদের কথা মুখে মুখে উন্নয়ন উন্নয়ন শুনি, তারা উন্নয়নের কথাটা কি জানে আমি জানি না। তো উন্নয়ন বলতে কিন্তু একটা জিনিস নয়, সব জিনিসই, যে কোনো দেশ বা অঞ্চলে সামাজিক, সামাজিক মানে সামাজিক ভেদাভেদ থাকবে না, জাতিভেদ থাকবে না, ধর্ম নিয়ে টানাপোড়েন থাকবে না, সবার জন্য সমান অধিকার থাকবে, এটা সামাজিক, সবাই সামাজিক সুযোগ সুবিধা সমানভাবে পাবে, অর্থনৈতিক সবার ক্রয় ক্ষমতা বেশি হবে, সবাই অর্থনৈতিকভাবে সচ্ছল জীবনযাপন করবে, এবং রাজনৈতিক, রাজনৈতিক মানে আমি আমার ভোটটা স্বাধীনভাবে নিজে দিতে পারবো, এটা হচ্ছে রাজনৈতিক অবস্থার সামগ্রিক উন্নতির সঙ্গে সঙ্গে পরিবেশের সংরক্ষণ ও উন্নতি সাধন। এই ঘটনাগুলো যখন একসঙ্গে ঘটে তখন তাকে উন্নয়ন বলে। কোনো একটা জিনিস কিন্তু উন্নয়ন নয়, সামগ্রিকভাবে উন্নয়ন করতে হবে। আচ্ছা, বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলে কারণ বেঙ্গালুরুতে প্রচুর পরিমাণে বৈদ্যুতিন শিল্পের উন্নতি ঘটেছে, দেশের মধ্যে সব থেকে বেশি, সেই জন্য একে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয়। নেক্সট হচ্ছে আর্দ্র কৃষি কাকে বলে। আর্দ্র কৃষি হচ্ছে এমন একটা কৃষি পদ্ধতি যেখানে বৃষ্টির জলের সাহায্যে মূলত চাষ করা হয়, সেখানে জলসেচের কোনো প্রয়োজন হয় না। তাহলে যে কৃষি পদ্ধতিতে বৃষ্টিপাত নির্ভর এবং জলসেচ বিহীন কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। প্রত্যেকের বইয়ের সংজ্ঞা আছে, মুখস্থ করে নেবেন। শস্য প্রগাঢ়তা কি, এখানে শস্য প্রগাঢ়তা একটা ফর্মুলা দিয়ে দেওয়া আছে, মোট চাষের জমি ডিভাইডেড বাই প্রকৃত চাষের জমি ইন্টু 100, এটা শতাংশে প্রকাশ করা হয় ওই জন্য 100 দেওয়া আছে। কিরকম ব্যাপারটা, মনে করো কোনো একটা এলাকায় মোট চাষের জমি হচ্ছে বলো 10 বিঘা, মোট চাষের জমি প্রকৃত চাষের জমি 10 বিঘা, মোট নয় কিন্তু প্রকৃত চাষের জমি 10 বিঘা। এবারে এই 10 বিঘা জমির মধ্যে মনে করো বর্ষাকালে চাষ হয়েছে পুরোটাই 10 বিঘা, আবার বড় চাষ হয়েছে মনে করো শীতকালে চাষ হয়েছে রবি শস্য আরো 5 বিঘা, তাহলে মোট কতটা হলো, একটা একটা সিজনে মানে একটা বছরে মোট কত বিঘা চাষ হলো, 15 বিঘা। মোট জমি কিন্তু প্রকৃত চাষের জমি কিন্তু 10 বিঘা, কিন্তু বর্ষাকালে 10 বিঘা চাষ হলো পুরোটাই, আবার রবি শস্যে আবার 5 বিঘা চাষ হলো, তাহলে টোটাল 15 বিঘা চাষ হলো, তাহলে মোট চাষের জমি 15 বিঘা ইন্টু যদি 100 করে দিই তাহলে আমরা পাবো 150। তাহলে এখানকার শস্য প্রগাঢ়তা হচ্ছে 150%। তো এইভাবে কোনো একটা এলাকার শস্য প্রগাঢ়তা নির্ণয় করা হয়। আমাদের মতো দেশে শস্য প্রগাঢ়তা মানে আমাদের মতো দেশে বলতে যেখানে জনসংখ্যা প্রচুর বেশি সেখানে শস্য প্রগাঢ়তা অনেক বেশি হয়, আবার রাশিয়া বা কানাডার মতো দেশগুলোতে শস্য প্রগাঢ়তা অনেক তুলনামূলকভাবে কম হয়। নেক্সট প্রশ্ন, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের সংজ্ঞা দাও। আমি একটু আগেই বলছিলাম তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ মানে মূলত হচ্ছে পরিষেবামূলক কার্যকলাপ, যেখানে ব্যবসা বাণিজ্য বা পরিবহনের মাধ্যমে মানুষজনকে পরিষেবা দেওয়া হয়। তাহলে এখানে সংজ্ঞা একটি আমি লিখে দিয়েছি, তোমরা তোমাদের বই থেকেও সংজ্ঞা করতে পারো। মানুষ যেসব কাজের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে পরিষেবা দেয় তাদের পরিষেবামূলক কাজ বা তৃতীয় শ্রেণীর কাজ বলে। উদাহরণ ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ইত্যাদি। নেক্সট হচ্ছে বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ বলতে কি বোঝো, এক্সিটু। এখানে এক্সিটু পরীক্ষায় পড়েছে ওটা তোমরা ইনসিটুটাও করে রাখবে। তাহলে এখানে দুটো জিনিসই ইম্পর্টেন্ট, ইনসিটু আর এক্সিটু। আমাদের এক্সিটু পরীক্ষায় এসেছিল 2019 সালে, তাই আমরা এক্সিটু নিয়েই পড়বো। এক্সিটু মানে কোনো একটা জীবকে তার যে প্রাকৃতিক বাসভূমি যেখানে সে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে সেখান থেকে নিয়ে এসে অন্য কোথাও রাখা হয়, যেমন চিড়িয়াখানায় রাখা হয়। একটা জিরাফ যার আফ্রিকায় বাড়ি তাকে আমরা নিয়ে এসে কলকাতা চিড়িয়াখানায় রেখে দিয়েছি, এটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। এর আবার বিভিন্ন ভাগ টাগ রয়েছে, তো এখানে দরকার নেই, এখানে শুধু সংজ্ঞাটা এবং একটি উদাহরণ দিলেই চলবে। এরপরে রয়েছে জেট বায়ু প্রবাহ কি, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন ওই জাপান এইরকম জায়গাতে জাপান রয়েছে, এরকম জায়গাতে জাপান রয়েছে, জাপান আমেরিকা গিয়ে জাপানে বোম্বিং করতে যাচ্ছিল,
আমেরিকার প্লেনগুলো জাপানে গিয়ে বোমা ফেলতে যাচ্ছিল বিশ্বযুদ্ধের সময়। তখন তারা খেয়াল করছিল যে তাদের যে প্লেনের গতিবেগ অনেকটা কমে যাচ্ছে, কারণ এখানে প্রচন্ড শক্তিশালী একটা বায়ু প্রবাহ ঠিক তার অপোজিটে রয়েছে। তো জেট বায়ু দ্বারা, মানে জেট প্লেন দ্বারা এই বায়ু প্রবাহটা আবিষ্কৃত হয়েছিল বলে একে জেট বায়ু প্রবাহ বলা হয়। এটা কি জিনিস? এটা হচ্ছে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট, মানে এর সোজাসুজি প্রবাহিত হয় না, এরকম এঁকে বেঁকে প্রবাহিত হয়, এগুলোকে তরঙ্গ বলে। তো দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট শক্তিশালী বায়ু প্রবাহ, এর প্রচন্ড শক্তিশালী 500 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত স্পিড হয়, ভয়ানক স্পিড বায়ু প্রবাহ উচ্চ ট্রপোস্ফিয়ারে। এটা কিন্তু ট্রপোস্ফিয়ারের একদম উচ্চ সীমা বরাবর প্রবাহিত হয়, বা কখনো কখনো স্ট্র্যাটোস্ফিয়ারেও এটা, মানে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকেও এটা দেখতে পাওয়া যায়। এটা সমষ্ণ রেখার সমান্তরালে প্রবাহিত হয়, মানে এটা জিওস্ট্রপিক বায়ু। জিওস্ট্রপিক বায়ু কি সেটাও পড়ে রাখবে তোমরা। এটা এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, কারণ এটা সমষ্ণ রেখার সমান্তরালে প্রবাহিত হয়। পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় মেনলি, কিছু ব্যতিক্রম আছে রয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। পশ্চিম থেকে পূর্ব দিকে আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়, তাকে জেট বায়ু বলে। প্রত্যেকের বইয়ে জেট বায়ুর সংজ্ঞা রয়েছে, তোমরা সেখান থেকে মুখস্থ করে নেবে। আমি এখানে যে পয়েন্টগুলো বললাম সেই কথাগুলোই থাকবে। প্রথম কথা হচ্ছে এটা দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট হবে, তীব্র গতিবেগ সম্পন্ন হবে, এটা ট্রপোস্ফিয়ারের উচ্চ স্তরে বা স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন স্তর বরাবর প্রবাহিত হবে, মানে ঊর্ধ্ব বায়ুমণ্ডল দিয়ে প্রবাহিত হবে, এবং এটা সমষ্ণ রেখার সমান্তরালে প্রবাহিত হবে, মানে এটা একটি জিওস্ট্রপিক বায়ু। এই কথাগুলো তার মধ্যে অ্যাড করতে হবে। এর পরের প্রশ্ন আমাদের রয়েছে পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। এখানে একটা নদী প্রবাহিত হচ্ছিল, এদিক থেকে এদিকে একটা নদী প্রবাহিত হচ্ছিল, কয়েক হাজার বছর পরে দেখা গেল মাঝখানে একটা জায়গা উত্থান ঘটেছে, উপরের দিকে উঠে গেছে। তাহলে নদীটা কি হবে? এখানে আটকে গেল কিছুদিনের জন্য, কিন্তু আটকে যাওয়ার পরেও নদীটা কিন্তু মাঝখানে কেটে তার আগেকার গতিকে বজায় রাখলো। তো এইরকম কোন নদী তার প্রবাহ পথে ভূমিরূপের উত্থান সত্ত্বেও তার আগেকার গতিকে যদি বজায় রাখে, তখন সেই নদীটাকে বলা হয় পূর্ববর্তী নদী। আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল থেকে আসা অধিকাংশ নদী এই ধরনের। তোমরা উদাহরণ হিসাবে গঙ্গা বা ব্রহ্মপুত্রের নাম বলতে পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে টম্বলো কি? টম্বলো হচ্ছে সমুদ্রের মাঝখানে কোনো একটা দ্বীপের সঙ্গে মূল যে ভূখণ্ড তার যোগাযোগকারী যদি একটা বাঁধ, স্বাভাবিক বাঁধ তৈরি হয়, তখন সেই ভূমিরূপটাকে বলা হয় টম্বলো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।